গ্লোরিয়াস কেওসের রোববারে 7 গোলের থ্রিলার জেতার পর আলোচনায় কোল পালমার। রিয়াল বার্সার সঙ্গে লা লিগা জমিয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। সেরি আতে সবার ওপরে আতালান্তা, এবার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস ফিরছেন, তবে আলো কাটছেন জুড বেলিংহাম। ঘটনাবহুল 2 দিনে গল্প জমেছে শীর্ষ 5 লিগে। চ্যাম্পিয়ন্স লিগের 6th গেম উইকের আগে চলুন আমরা কথা বলি শনি রবিবারের ফুটবল নিয়ে, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, 10-এ 10 হবে কি আতালান্তার? কেন এই কথা বলছি তার আগে আপনি নিশ্চয়ই দেখতে চাইবেন সেরি আর পয়েন্ট টেবিলটা। সবার ওপরে থাকা দলটা একটু চমকপ্রদ, তাই না? আতালান্তা সবার ওপরে এই মুহূর্তে রয়েছে। নাপোলি এই সপ্তাহে হেরেছে এবং সেই কারণে আতালান্তার লিডটা সবার উপরে খানিকটা বেড়েছেও। ইন্টার মিলান একটা ম্যাচ কম খেলেছে, ফিওরেন্তিনাও একটা ম্যাচ কম খেলেছে, তবে 15 ম্যাচ শেষে আতালান্তার পয়েন্ট টেবিলে যে অবস্থান সেটা বলছে এবারের সেরি আ টাইটেলের জন্য এই দলটা সম্ভবত লড়াই করতে যাচ্ছে। যদিও আতালান্তার কোচ জ্যানপিয়েরো গাসপেরিনি বলছেন তিনি পা মাটিতেই রাখতে চান। আতালান্তার সমর্থকেরা আশায় বুক বাঁধছেন। তারা বলছেন যে তারা শিরোপা জিততে চান। এই গ্রব স্টেডিয়ামে যখন আতালান্তা এবং এইসি মিলানের ম্যাচ চলছিল, যে ম্যাচটায় 2-1 গোলে এইসি মিলানকে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে আতালান্তা উঠেছে, সেই সময় স্টেডিয়াম জুড়ে শোনা গেছে যে তারা স্কুদেত্তো জিততে যাচ্ছে। আতালান্তা স্কুদেত্তো জিতবে কিনা সেটা বহু পরের আলোচনা, কিন্তু গাসপেরিনি সম্ভবত এখন থেকে একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তিনি বলছেন, আমার মনে হয় না 15 ম্যাচ শেষেই আতালান্তা সমর্থকেরা কখনো গলায় গান তোলার সুযোগ পেয়েছে। গাইতে দিন, এরকম সময় টেবিলের টপে তো আর আমরা আগে কখনো উঠিনি। বহু সংগ্রাম গেছে এখানে, তাদেরকে উপভোগ করতে দিন। বেরগামোর লোকেরা পা রাখছে মাটিতেই। আতালান্তা ক্লাবটা বেরগামোর, যে শহরে এখন রিয়াল মাদ্রিদ যাচ্ছে তার পেছনে একটা গল্প আছে, সেটা পরে বলছি। তার আগে আপনি আতালান্তার রিসেন্ট ফর্মটা দেখতে চাইবেন। টানা 9টা ম্যাচ আতালান্তা জিতেছে। এর আগে কখনো তাদের ইতিহাসে এরকম কিছু খুঁজে পাওয়া যায় না। এই জন্যই প্রশ্নটা হচ্ছে 10-এ 10 তারা করতে পারবে কিনা। এই 9 ম্যাচে তারা কাদের কাদের মুখোমুখি হয়েছে? এইসি মিলান থেকে রোমা, ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন্স থেকে পারমা, উদিনেসে, স্টুটগার্ট, নাপোলি, মনজা, ভেরোনা, এই সবাইকে তারা হারিয়ে দিয়ে এবার তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 24 নম্বর দল এই রিয়াল মাদ্রিদ, আর আতালান্তা পয়েন্ট টেবিলের প্রথম 8-এই আছে, যেখান থেকে সরাসরি কোয়ালিফাই করা যায়। বুঝতেই পারছেন যে এই ম্যাচটা কার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য আতালান্তা একটা কঠিন পরীক্ষার নাম হতে পারে এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগে। কেন সেই কথা বলছি? যদিও তার আগে রিয়াল মাদ্রিদে একটা ভরসার জায়গা তৈরি হচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র এই আতালান্তা ম্যাচের আগে তিনি ফিরছেন। এর আগে এইসি মিলানের সঙ্গে ম্যাচে তিনি খেলেছিলেন, গোল করেছেন। রিয়াল মাদ্রিদ যদিও ওই ম্যাচটা জিততে পারে নাই, তার আগে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে যে ম্যাচটায় ম্যান অফ দ্য ম্যাচ ভিনিসিয়াস জুনিয়র হয়েছিলেন, সেটাও হয়তো এই আতালান্তার সঙ্গে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদকে খানিকটা ভরসা যোগাবে। কিন্তু কথা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ এখন যখন আতালান্তায় যাচ্ছে, তাদের জয় ছাড়া আর কোনো পথ নাই। আমরা 6th গেম উইকের কথা বলছি এবং রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে যে 5টা ম্যাচ খেলেছে তার মধ্যে 3টায় তারা হেরেছে, 2টোই তারা জিতেছে। ঠিক উল্টো অবস্থা আতালান্তার। তারা 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে। এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে তারা কোনো ম্যাচ হারে নাই। এই কারণেই বলা হচ্ছে বেশ শক্ত প্রতিপক্ষ আতালান্তা রিয়াল মাদ্রিদের জন্য। এবং এই ম্যাচে সম্ভবত সবচেয়ে বেশি আলো থাকতে পারে জুড বেলিংহামের ওপরে, যিনি এই সপ্তাহেও জিরোনার সঙ্গে গোল করেছেন এবং লা লিগায় একই সঙ্গে টানা 5 ম্যাচে গোল করা জুড বেলিংহাম এই সিজনটা শুরু করেছিলেন বেশ ঢিমে তালে। মনে হচ্ছিল একটু তাল কেটে গেছে বোধহয়, কিন্তু যে সময় রিয়াল মাদ্রিদের প্রয়োজন হচ্ছে ঠিক সেই সময় জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের হাল ধরছেন। আজ যেমন বলছে যে জুড বেলিংহামের কাছেই নাকি রিয়াল মাদ্রিদের আসল লাগামটা। তাই এই কারণেই আতালান্তা ম্যাচেও সম্ভবত যতই আপনি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেন না কেন, জুড বেলিংহাম যদি একটা ভালো ম্যাচ পার করেন তাতে হয়তো রিয়াল মাদ্রিদের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। কিলিয়ান এমবাপে এই সপ্তাহেও গোল করেছেন। এখন কথা হচ্ছে আতালান্তার সঙ্গে সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখতে পারবেন কিনা। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে যাওয়ার আগে আপনার যে ধরনের আত্মবিশ্বাস প্রয়োজন সেগুলো রিয়াল মাদ্রিদ অর্জন করেছে। হ্যাঁ, তাদের দলে ইনজুরি সমস্যা আছে, কিন্তু একই সঙ্গে রিয়াল মাদ্রিদের যখন এরকম সমীকরণ দাঁড়িয়ে যায় যে ম্যাচটা জিততেই হবে এবং নামটা যখন চ্যাম্পিয়ন্স লিগ হয়ে যায়, তখন আমরা অন্য রিয়াল মাদ্রিদকে দেখি। এখন প্রশ্ন হচ্ছে আমরা সেই রিয়াল মাদ্রিদকে এই সপ্তাহে দেখতে পারবো কিনা। আমার মনে হয় এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের
সবচেয়ে ভালো ম্যাচটা হতে যাচ্ছে এই আতালান্তা আর রিয়াল মাদ্রিদের ম্যাচটা। সেখানে কে শেষ পর্যন্ত নায়ক হয়ে যায় সেটা আপনার কাছে জানতে চাইবো কমেন্ট সেকশনে। এর পরের পয়েন্টে আমরা চলে যাই। চলুন পয়েন্ট নম্বর 2, লা লিগাতেই থাকতে হচ্ছে, কারণ আঁতোয়া গ্রিজমান যা করেছেন তাকে নিয়ে আলাদা করে কথা বলার প্রয়োজন পড়ে যাচ্ছে। লা লিগার পয়েন্ট টেবিলটা আপনি যখন দেখবেন তখন আপনি জানেন সবার উপরে বার্সেলোনা আছে ঠিকই, কিন্তু রিয়াল মাদ্রিদের হাতে আছে একটা ম্যাচ, আর আতলেতিকো মাদ্রিদ 1 পয়েন্ট কম নিয়ে 3 নম্বরে অবস্থান করছে। আতলেতিকো মাদ্রিদ এই সপ্তাহে জিতলো, নাটক জমিয়ে জিতলো। 7 গোলের একটা থ্রিলার, যেখানে আঁতোয়া গ্রিজমান একেবারে শেষে গিয়ে 94 মিনিটের দিকে উইনিং গোলটা করলেন। 4-3 গোলে সেভিয়াকে আতলেতিকো মাদ্রিদ হারিয়ে দিল। প্রশ্ন হচ্ছে আঁতোয়া গ্রিজমান অবশেষে লা লিগা শিরোপাটা ছুঁয়ে দেখতে পারবেন কিনা। তিনি কখনোই লা লিগা জিততে পারেন নাই। আতলেতিকো মাদ্রিদ দুবার গেল 10 বছরে লা লিগা জিতেছে ঠিকই, কিন্তু গ্রিজমান তখন ওই দলের সঙ্গে ছিলেন না আনফরচুনেটলি। এবং এখনো পর্যন্ত লা লিগায় যে অবস্থা, গ্রিজমান অন্যতম সেরা ফুটবলার এবারের লা লিগায়। মার্কা বলছে যে লা লিগায় নতুন করে আলো জ্বালাচ্ছেন আঁতোয়া গ্রিজমান একটা রেকর্ড আছে, যেটা দেখালে আপনি বোধহয় আরো ভালো বুঝতে পারবেন। এই সিজনে এখনো পর্যন্ত 21 ম্যাচ খেলে তার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা 15 হয়ে গেছে। এরই মধ্যে বয়স তার কত? 33। এই বয়সেও আঁতোয়া গ্রিজমান তার আগের মতো ছন্দেই আছেন। দেখুন, গ্রিজমানের যদি আরেকটা জিনিস আপনি হিসাব করেন যে এখনো পর্যন্ত লা লিগায় কাদের গোলে একটা দল সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে, এরকম একটা চার্ট যদি আপনি করেন তাহলে সেখানে আপনি আঁতোয়া গ্রিজমানকে খুঁজে পাবেন। সবার উপরে নামটা লিওনেল মেসি, তাতে কোনো রকম কোনো সন্দেহ নাই। লিওনেল মেসির গোল থেকেই বার্সেলোনা সবচেয়ে বেশি পয়েন্ট গেল 20 বছর সময়ের স্প্যানে যদি আপনি হিসাব করেন পেয়েছে। রাউল গনজালেজের গোল থেকে বহু পয়েন্ট এসছে রিয়াল মাদ্রিদের। ক্রিস্টিয়ানো রোনালদো সেখানে আছেন, আঁতোয়া গ্রিজমান এখন করিম বেনজেমাকে ছাড়িয়ে 4 নম্বর অবস্থানটা চলে এসেছে। অর্থাৎ উইনিং গোল বা যে গোলটাই আলটিমেটলি ম্যাচ ডিসাইড হয়েছে, এরকম ডিসাইডিং ফ্যাক্টর আঁতোয়া গ্রিজমান বেশ কভার হয়েছেন। কিন্তু আনফরচুনেটলি এই লিস্টে যাদের নাম আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গায় একমাত্র গ্রিজমানই আছেন যিনি লা লিগা জিততে পারেন নাই। কথা হচ্ছে যে আতলেতিকো মাদ্রিদ রিয়াল আর বার্সার আড়াল থেকে শেষ পর্যন্ত আরেকবার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে কিনা। সেটা যদি তারা চায় তাহলে এই সিজনটা সম্ভবত তাদের জন্য সেরা সুযোগ হতে পারে, কারণ রিয়াল বা বার্সা কাউকেই ঠিক খুব ভালো ছন্দে আছে বলে মনে হচ্ছে না। এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের ম্যাচ স্লোভান ব্রাতিস্লাভার সঙ্গে, ম্যাচটা খুব একটা কঠিন তাদের হওয়ার কথা নয়। তবে স্প্যানিশ ক্লাবগুলোর যে ম্যাচ রয়েছে এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে, তার ভেতরে সম্ভবত এই ম্যাচটার দিকে অনেকের নজর থাকবে। রিয়াল মাদ্রিদ আর আতালান্তার ম্যাচকে আমি বলছি চ্যাম্পিয়ন্স লিগের সেরা ম্যাচ, তবে বেশিরভাগ লোক বা অনেকের মতে হয়তো সেটা অন্যরকমও হতে পারে। বরুসিয়া ডর্টমুন্ড এবং বার্সেলোনার ম্যাচটা অনেকে হয়তো এগিয়ে রাখতে পারেন। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি ভালো অবস্থানে আছে, বরুসিয়া ডর্টমুন্ডও ভালো অবস্থায় আছে। একরকম বলতে পারেন আপনি যে পয়েন্ট টেবিলের 3 আর 4 নম্বর দলের খেলা। তো সেই হিসাব থেকে আপনি যখন বলবেন তখন একটা বিগ ম্যাচ, কোনো সন্দেহ নাই। আর রবার্ট লেভানডস্কি তার পুরনো ক্লাবের ঘরের মাঠে ফিরছেন, যে ক্লাবের বিপক্ষে আবার তার গোল রেশিও দুর্দান্ত। 26 ম্যাচ তিনি খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে, 27টা গোল তিনি করেছেন। গোলের রেশিও প্রায় 1-এরও বেশি, গোল গড় আর কি 1.03 এরকম কিছু একটা হবে হয়তো। এই যে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ছে, সম্ভাব্য 15 পয়েন্ট থেকে তারা পেয়েছে মোটে 5 পয়েন্ট। এর পেছনে কারণ হিসেবে কি দাঁড় করানো যেতে পারে রবার্ট লেভানডস্কিকে আগের ম্যাচে সাবস্টিটিউট করানো, যেটা হান্সি ফ্লিক করিয়েছিলেন, যেটা আলটিমেটলি রিয়াল বেতিসের সঙ্গে বার্সেলোনাকে খুব একটা সাহায্য করে নাই। বেতিস শেষ পর্যন্ত ম্যাচে 2 বার সমতায় ফিরেছে এবং বার্সেলোনা আরও একবার পয়েন্ট খুঁয়েছে। বার্সেলোনার সমস্যাটা কোথায়? অনেকগুলো সমস্যা বোধহয় আছে। হান্সি ফ্লিককে নিয়ে অনেক রকম কথা হচ্ছে। কেউ বলছেন যে তার ট্যাকটিক্স বোধহয় প্রতিপক্ষ দলগুলো খুব ভালো মতো পড়ে ফেলছে। কেউ বলছেন যে তরুণ দল, তারা হয়তো পুরো চাপটা নিতে পারছে না, প্রতি ম্যাচে তাদেরকে একই রকম টেম্পারমেন্টে দেখা যাচ্ছে না। কেউ আবার দাবি করছেন যে প্রতি ম্যাচে যখন আপনি শেষ দিকে চলে যাচ্ছেন সেই সময় বার্সেলোনার প্লেয়াররা নার্ভ ধরে রাখতে পারছে না, তারা গোল হজম করছে। বেতিসের সঙ্গে সেই ঘটনা ঘটেছে, সেল্তা ভিগোর সঙ্গে সেরকম ঘটনা ঘটেছে। এখন বার্সেলোনার সমস্যা নিয়ে কথা বলতে গেলে আলাদা একটা এপিসোড সম্ভবত দরকার হবে। বার্সেলোনা এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে কী করবে সেটা আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। পয়েন্ট নাম্বার 3, প্রিমিয়ার লিগকে এই সপ্তাহে একটু দূরে রাখতে হয়েছে কোল্ড চেলসি। এই সপ্তাহে লিভারপুল এবং এভারটনের মার্সিসাইড ডার্বিটা হয় না, যেটা গুডিসন পার্কে হওয়ার কথা ছিল, এবং তার ফলে চেলসি সবচেয়ে বড় কোপটা মেরেছে। কী করে? লিভারপুল তো খেলে নাই, তাদের হাতে একটা ম্যাচ আছে, কিন্তু পয়েন্ট টেবিলে আর্সেনালকে তারা টপকে গেছে। আর্সেনাল এই সপ্তাহে 1-1 গোলে ফুলহ্যামের সঙ্গে ড্র করেছে, যেটা তাদেরকে লিভারপুলের থেকে আরও বেশি পিছিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে। চেলসির যে জয় টটেনহ্যামের সঙ্গে,
সেটা প্রথমে 2 গোল হজম করে এরপরে 4 গোল দেওয়া, আলটিমেটলি ম্যাচটা 4-3 গোলে শেষ হয়েছে। এবং এই ম্যাচে সম্ভবত সবচেয়ে বেশি নজর কেড়েছেন কোল পালমারের একটা দারুণ রেকর্ড হয়েছে, তার গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে চেলসির হয়ে 50 যে সংখ্যাটা, হাফ সেঞ্চুরি যেটাকে বলা হয়, সেই মাইল ফলক তিনি ছুঁয়ে ফেলেছেন। এবং প্রিমিয়ার লিগে এইরকম রেকর্ড খুব বেশি নাই যে এত অল্প সংখ্যক ম্যাচ খেলে 50 গোল প্লাস অ্যাসিস্ট তিনি অর্জন করে ফেলেছেন। 48 ম্যাচ কোল পালমারের লেগেছে, আর এর্লিং হল্যান্ড, অ্যান্ডি কোল, মোহামেদ সালাহ তাদের সবারই তার চেয়ে কম লেগেছে ম্যাচ। মানে একমাত্র এই 3 জন আছেন কোল পালমারের ওপরে, এই ছাড়া কোল পালমারই সবার ওপরে। কিন্তু এই জায়গায় একটা মানে আলাদা একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এর্লিং হল্যান্ড তো গোল করেন, তিনি স্ট্রাইকার, অ্যান্ডি কোল স্ট্রাইকার, মো সালাহ একটু আলাদা, তিনি আরেকটু বয়সে এই প্রিমিয়ার লিগে এসেছিলেন, তার কাছ থেকে ওই ব্যাকআপটা লিভারপুল ওই সময় পেয়েছে। কিন্তু কোল পালমারের ব্যাপারটা সে হিসেব থেকে আলাদা। তিনি যখন ম্যান সিটি থেকে এসেছিলেন চেলসিতে, তখন সবাই হয়তো প্রত্যাশা করেন নাই যে পালমার এত ভালো করবেন। পালমার ভালো এটা সবাই কম বেশি জানতেন, কিন্তু পালমার যেভাবে চেলসিকে টানছেন, একা হয়তো টানছেন না, এনজো ফার্নান্দেজ বা সবাই ভালো করছেন। এনজো ফার্নান্দেজ কেন ভালো করছেন সেটা আমরা আগের এপিসোডে কথা বলেছি। আমার মনে হয় পালমারকে নিয়ে আমাদের কথা বলা দরকার। এনজো মারেস্কা চেলসির কোচ একটা বড় ক্রেডিট পাবেন পালমারের এই ফর্মের পেছনে। যদিও পালমার আগের সিজনেও চেলসি যখন ধুঁকছিল তখন সেরা ফুটবলার হয়তো ওই দলটার ছিলেন, তারপরও এনজো মারেস্কা বলছেন যে তার কাছে পালমারের অন্য একটা বিষয় খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে সবসময় তার পা নাকি থাকে মাটিতে। এই এনজো মারেস্কা যখন সিটির কোচ ছিলেন তখন তিনি কোল পালমারকে সিটিতেও পেয়েছিলেন আন্ডার 23 টিমের কোচ হিসেবে। সেই জায়গায় যখন তিনি তাকে পেলেন আবার চেলসিতে ফিরে, তখন তিনি বলছেন যে ওকে আগে যখন পেয়েছি তখনও যেমন ছিল, এখনও 20-30টা গোল করার পরও তেমনই আছে। আজকাল দেখা যায় তরুণ ফুটবলাররা এক ম্যাচ ভালো খেলেই উচ্ছ্বাসে ভেসে যায়, নিয়ন্ত্রণ হারায়। কোল পালমারের ভেতর এসব নাই। খেলার জন্য যেমন ভালোবাসা আগে দেখেছি ঠিক তেমনটাই আছে, এটাই ওর সেরা দিক। খেলার খুঁটিনাটি না, কিভাবে তিনি পানেনকা মেরেছেন এইসব না, কেন কোল পালমার আলাদা কোচের কাছে সেটার ব্যাখ্যা তিনি এইভাবে দাঁড় করাচ্ছেন যে আগে যখন বয়সভিত্তিক দলে তাকে যেভাবে দেখা গেছে ঠিক তেমনটাই আছে। দিন শেষে আসলে ওই কাজের প্রতি আপনার নিবেদন কতখানি, এটা দিয়েই বোধহয় সব কিছুর বিচার হয়। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা আরও একবার দেখাতে চাই, কারণ ম্যানচেস্টার সিটিকে নিয়ে কথা বলা দরকার। সিটির অবস্থান 4 নম্বরে। এই সপ্তাহে আরেকবার পয়েন্ট খুইয়েছে পেপ গার্দিওলার দল। রিকো লুইস লাল কার্ড দেখেছিলেন এবং এই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর গার্দিওলা বলছেন তার আর কোনো সম্ভাবনা নাই অন্ততপক্ষে প্রিমিয়ার লিগে টাইটেলটা ধরে রাখার। তিনি বলছেন মৌসুম শুরু হয়েছে কঠিনভাবে, আর পুরো মৌসুমটাই এমনই যাবে। আসলে প্লেয়ারদেরকে বলেছি কষ্ট না পেয়ে চ্যালেঞ্জটা মেনে নিতে। মানে আমরা আগের সপ্তাহে বলছিলাম লিভারপুলের কাছে হারের পর পেপ গার্দিওলার দলের প্রিমিয়ার লিগে টাইটেল রেসে টিকে থাকার স্বপ্নটা বোধহয় শেষ হয়ে গেছে। এবার পেপ গার্দিওলা নিজেই স্বীকার করছেন যে প্রিমিয়ার লিগে টাইটেল রেসে তার দল আর নাই, এবং তিনি এও বলছেন যে পুরো সিজন জুড়েই সম্ভবত এরকম চড়াই আর উত্তরায়ের ভেতর দিয়ে যেতে হবে তার দলকে। ম্যানচেস্টার সিটির জন্য সময় ধীরে ধীরে আরও কঠিন হচ্ছে। এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ ইউভেন্টাস, আরেকটা স্ট্রাগলিং টিম। এই সপ্তাহে যারা 2-0 গোলে পিছিয়ে পড়েও 2-2 গোলে ড্র করেছে ইউভেন্টাসের ঘরের মাঠে। তবে থিয়াগো মোত্তার দলের সঙ্গে পেপ গার্দিওলার দল শেষ পর্যন্ত ছন্দ খুঁজে পাবে কিনা বলা মুশকিল। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটায় ম্যানচেস্টার সিটির ভালো করার একটা বাধ্যবাধকতা এরই মধ্যে দাঁড়িয়ে গেছে। জিরোনার বিপক্ষে খেলবে লিভারপুল, অ্যাস্টন ভিলার ম্যাচ লাইপজিগের সঙ্গে ম্যান সিটি ইউভেন্টাস, আর আর্সেনালের প্রতিপক্ষ মোনাকো। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আপনি যদি আরও বিশদ জানতে চান তাহলে আমার কলিগ শরীফুল হক, তার কন্টেন্ট আপনি দেখতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে তার 2 পর্বের প্রিভিউ আছে। আমরা বরং এখান থেকে চলে যাই পয়েন্ট নম্বর 4-এ। 988 আর 11। 988তে আগে আসি। এফসি বায়ার্ন মিউনিখের জোন অফ কন্ট্রোল, তাই তো? তো বায়ার্ন মিউনিখ এই সপ্তাহে ম্যাচ খেলেছে হাইডেনহাইমের সঙ্গে। এই দলটা একদমই সুবিধা করতে পারছে না বুন্দেসলিগায়, কিন্তু সেই দলের সঙ্গেও মোটামুটি একটু কঠিন করেই ম্যাচটা শেষ পর্যন্ত বের করতে হয়েছে ভিনসেন্ট কোম্পানির দলকে। এই ম্যাচে বায়ার্ন মিউনিখ সব মিলিয়ে 988টা পাস কমপ্লিট করেছে, এবং এর আগে বায়ার্ন মিউনিখ সর্বোচ্চ বুন্দেসলিগার ম্যাচে 2004-05 মৌসুমের পর থেকে, যখন থেকে অপটা তাদের ডেটা রাখা শুরু করেছে, এরপর থেকে সর্বোচ্চ পাস হচ্ছে 1100 সামথিং, আমি ভুলে গেছি, 1190-এর আশপাশে পেপ গার্দিওলার আমলে। কোম্পানি যে গার্দিওলার একদম ভাবশিষ্য তার আরেকটা প্রমাণ আমরা বুন্দেসলিগায় পাচ্ছি। 988টা পাস তারা খেলেছে হাইডেনহাইমকে হারানোর জন্য, যে ম্যাচে তারা শেষ পর্যন্ত জিতেছে, এবং পয়েন্ট টেবিলে একটা অ্যাডভান্টেজও আসলে বায়ার্ন মিউনিখ পাচ্ছে। 2 নম্বরে থাকা আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট এই সপ্তাহে পয়েন্ট লুজ করেছে।
আমরা বায়ার্ন মিউনিখের কাছ থেকে চলে যাই একটু লিগ আতে অল্প করে, যেখানে পিএসজি আরও একবার পয়েন্ট খুঁজেছে, গোল শূন্য ড্র করেছে তারা। আর পিএসজি পুরো ম্যাচে 11টা অন টার্গেটে শট রেখেছে। অপটা আবারও আমাদেরকে জানাচ্ছে যে লিগ আতে এইরকম কোনো রেকর্ড নাই যেখানে একটা দল 11টা অন টার্গেটে শট রেখেছে কিন্তু একটা গোলও আদায় করতে পারে নাই। মিস্টার লুই এনরিকের কপালের ভাঁজ বাড়ছে। তার বোধহয় লিগ আ নিয়ে যত বেশি চিন্তা, তার চেয়ে অনেক বেশি চিন্তা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। তার দল চ্যাম্পিয়ন্স লিগের 25 নম্বরে আছে এই মুহূর্তে, যেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কোয়ালিফাই করার কোনো রাস্তা নাই। উন্নতি করতে হলে এই সপ্তাহ থেকেই সম্ভবত মাঠে নেমে পড়তে হবে লুই এনরিকের দলকে। পয়েন্ট নাম্বার 5, অনেকগুলো গল্প আছে। একটা হচ্ছে কুকুরেয়ার বুট, একটা হচ্ছে মিডিয়া ম্যানেজারের লাল কার্ড, আর আরেকটা খানিকটা হৃদয় বিদারক গল্পই বটে। প্রথমে আমরা কুকুরেয়ার বুটে চলে যাই। মার্ক কুকুরেয়া, চেলসি ফুটবলার, টটেনহ্যামের সঙ্গে যখন তিনি ম্যাচ খেলছিলেন তখন তিনি এই বুট পরে মাঠে নেমেছেন। প্রথমে তো একটা প্র্যাকটিস সেশন হয় না, মানে ওয়ার্ম আপ হয়, সেই ওয়ার্ম আপেও তিনি এই বুট পরেই খেলেছেন। এরপরে ম্যাচ শুরু করলেন এই বুটটা পরে। ম্যাচের প্রথম 10 মিনিটে চেলসি 2টা গোল হজম করেছে, দুইবারই আছাড় খেয়ে পড়েছেন এই মার্ক কুকুরেয়া, এবং ওই 2 চান্স থেকেই চেলসি 2টা গোল হজম করেছে, অর্থাৎ টটেনহ্যাম 2টা গোল করেছিল। দ্বিতীয় গোলটা হজম করার পরে এই বুট নিয়ে মার্ক কুকুরেয়া মাঠের বাইরে চলে গেছেন এবং ডাগ আউটের সামনে তার জন্য আলাদা 2 জোড়া, মানে 1 জোড়া বুট রাখা হয়েছিল, সেই বুট তিনি পরিবর্তন করছেন। এই ছবি দেখলে আপনি বুঝতে পারবেন। এরপরেই চেলসি আস্তে আস্তে ম্যাচে ফিরেছে, মানে পুরো দায়টা বুটের। এবং ম্যাচ যখন শেষ হয়েছে তখন তিনি সেই বুটটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তা এই বুট তিনি আর রাখবেনই না। যে বুট আপনাকে 2বার আছাড় খাওয়ায় এবং সেখান থেকে 2টো গোল হজম আপনি করেন, তখন বোধহয় সেই বুটের পরিণতি এইরকমই হয়। এরকম কিছু ফুটবল মাঠে খুব অহরহ দেখা যায় না। খুবই অদ্ভুত এক ঘটনা। তিনি চেলসি সমর্থকদের কাছে ক্ষমাই চাইছেন, মূলত তার বুট আসলে ক্ষমা চাইছে যে 2টো গোল তারা হজম করেছে। পরের গল্পটা একটু আলাদা, বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসতে হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন এবং ফোর্টিস এফসির একটা ম্যাচ চলছিল। খুবই মজার একটা কাণ্ড সেখানে ঘটেছে। ম্যাচের 60 মিনিট যখন চলে তখন 2 দলের ফুটবলারদের ভিতরে একটা ঝামেলার সূত্রপাত হয় এবং সেই ঝামেলার শেষটা গিয়ে হয়েছে একটা লাল কার্ডে। যে লাল কার্ডটা দেখেছেন ফোর্টিস এফসির মিডিয়া ম্যানেজার দিদারুল, তার নাম। একজন মিডিয়া ম্যানেজার লাল কার্ড দেখেছেন, এইরকম ঘটনা ফুটবলে অন্ততপক্ষে আমার জানা নাই। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এটা একটা বৈশ্বিক ফুটবলের জন্যই বোধহয় একটা খবর হওয়ার মতো দাবি রাখে, কিন্তু আমাদের ফুটবলকে যেহেতু আমরা ওই পর্যন্ত নিয়ে যেতে পারি নাই, তাই সম্ভবত আমরা ওইভাবে নিউজটা প্রচারও করতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে এই সপ্তাহের অন্যতম সেরা ঘটনা মিডিয়া ম্যানেজারের লাল কার্ড দেখা। অনেকে জানতে চাইবেন যে মিডিয়া ম্যানেজার ডাগ আউটে কী করে। মিডিয়া ম্যানেজার তো থাকার কথা মাঠের 2 পাশে, যেখানে তিনি ছবি তুলবেন। অনেকের অনেক রকম রোল থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে, কোনো একটা ভূমিকায় হয়তো তিনি অবতীর্ণ হয়েছিলেন ওই সময়টায়। যাই হোক, এবার আসলে হাসি তামাশাকে এক পাশে সরিয়ে রেখে অন্য গল্প বলতে হচ্ছে। যে ছবিটা আপনি দেখতে চাইবেন সেটা হচ্ছে, দেখতে চাইবেন না হয়তো কেউই এই ছবিটা দেখতে চাইতো না। লাৎসিও নাপোলিকে হারিয়েছে এই সপ্তাহে। লাৎসিও পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে আছে এবং ম্যাচ যখন শেষ হয়েছে নাপোলির মাঠে তখন তারা একটা ব্যানার তুলে ধরেছে যেখানে লেখা ফ্লাভো ও ফ্রাঞ্চেসকো। এই দুজনের জন্য এই জয়টাকে তারা ডেডিকেট করছেন। এই দুজন কারা? 2 যমজ ভাই, একজন ফ্লাভিও আরেকজন ফ্রাঞ্চেসকো। ব্যাটন ডিজিজে আক্রান্ত হয়েছিলেন দুজনই। একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, যে রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে লোকে দৃষ্টিশক্তি হারায়, কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং সেখান থেকে আসলে ফেরার রাস্তা খুব অল্পই থাকে। এই দুজনই লাৎসিওর বড় সমর্থক। 2জন যমজ ভাই অল্প সময়ের ব্যবধানে মারা গেছেন এবং তাদেরকেই ওই জয়টা ডেডিকেট করছে লাৎসিও। তো এই হচ্ছে ফুটবল। ফুটবলের সমর্থক এত গুরুত্বপূর্ণ যে একটা ম্যাচ জিতে গেলে, নাপোলি পয়েন্ট টেবিলের সবার ওপরে যাওয়ার ম্যাচ ছিল নাপোলির, সেই নাপোলিকে হারিয়ে দেওয়ার পর লাৎসিওর প্লেয়াররা পুরো জয়টাকে ডেডিকেট করছেন এই দুজনের জন্য। ফুটবলের এই অনুষঙ্গগুলোই আলটিমেটলি ফুটবলকে পুরো বৈশ্বিক খেলায় পরিণত করেছে। কাছাকাছি একটা গল্প ইংল্যান্ডেও আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ম্যাচ খেলতে নামার আগে থ্যাংক ইউ জানাচ্ছেন কেইথ ফিপসকে। তিনি কে? তিনি 1960-এর দশকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন এবং তিনি ছিলেন মূলত একজন রিসিপশনিস্ট। ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেডের যে ট্রেনিং গ্রাউন্ড আছে সেখানের রিসিপশনিস্টের যে টেবিল আছে সেখানে তিনি কাজ করতেন। টেলিফোন নিয়ে তার
প্রবল কাজ ছিল, ফোন ধরা, ওটা এখানে ট্রান্সফার করা, কিন্তু তিনি শুধুমাত্র ওই কাজের ভেতরে সীমাবদ্ধ থাকতেন না। তিনি মূলত ছিলেন ম্যানচেস্টারের ফুটবলের প্রাণও আপনি বলতে পারেন। সেই জর্জ বেস্ট থেকে শুরু করে পরে গিয়ে ব্রায়ান রবসন অথবা আপনি বলতে পারেন রয় কিন, মাঝখানে এরিক ক্যান্টনা, সবার সঙ্গে তার নিবিড় সম্পর্ক। আপনাকে একটা ছবি দেখাই, দেখুন স্যার অ্যালেক্স ফার্গুসন এসেছিলেন তার আমলে, কেথ ফিপস এখানে আগে থেকেই ছিলেন, স্যার অ্যালেক্স ফার্গুসন পরে এসেছিলেন এই ক্লাবটায়, এবং এই যে ব্যাচ অফ 92 যেটাকে বলা হয় ম্যানচেস্টারের ফেমাস, এইখানে গ্যারি নেভিল, দুই নেভিল ব্রাদার এবং একই সঙ্গে পল স্কোলসকে দেখা যাচ্ছে। তাদের সবার সঙ্গে, ইনফ্যাক্ট এই যে জেডন সানচো যিনি এখন চেলসিতে লোনে আছেন, তিনিও জানেন যে কেথ ফিপস আসলে কত বড় একজন রোল মডেল ছিলেন ম্যানচেস্টারের জন্য। তার কাজ আসলে কী ছিল, তিনি সবাইকে প্রথমে যখন সবাই ট্রেনিং সেশনে আসতেন ট্রেনিং করার জন্য স্টেডিয়ামে প্রবেশ করতেন, সবাইকে তিনি হাসি মুখে বরণ করতেন, এবং এইটা একটা নতুন প্রাণের সঞ্চার ইউনাইটেডে করতো। আপনি মানে একটা অবস্থা দেখুন যে ভদ্রমহিলা 55-56 বছর একটা ক্লাবে কাজ করেছেন, যাকে হয়তো আপনি ক্যামেরার সামনে কখনো দেখেনই নাই। তিনি আসলে কত বড় প্রভাব রাখেন একটা ক্লাবের ওপরে। ডেভিড বেকহ্যামের একটা ছোট্ট গল্প বলি। বেকহ্যাম এই ঘটনার পরে কেইথ মারা গেছেন 85 বছর বয়সে, যেটা আসলে বলা হলো না, এবং সেই কারণেই ম্যানচেস্টারের ফুটবলাররা এই সম্মানটা প্রদর্শন করেছেন ম্যাচ শুরুর আগে। তো ডেভিড বেকহ্যামের গল্পটা বলি। বেকহ্যাম জানিয়েছেন যে যখন তিনি একেবারে অল্প বয়সে ইউনাইটেডে এলেন, তখন তার বাবা মাকে ছাড়া এই ক্লাবে থাকতে হবে, এটা একটা চ্যালেঞ্জ না যে কোনো শিশুর জন্য। তখন কেইথ তার বাবা মাকে বলেছিলেন যে ডেভিড বেকহ্যামকে তারা দেখে রাখবেন একটা ছেলের মতো, এবং আলটিমেটলি তাকে ছেলের মতোই দেখে রাখা হয়েছিল। শুধুমাত্র বেকহ্যাম না, ম্যানচেস্টারে যারা এসছিলেন, যারা গেছেন, যারা খেলে গেছেন, সবাই এই কেইথ ফিপসকে চেনেন। তো ফুটবল হচ্ছে এইরকম, যার সঙ্গে সমর্থকদের সম্পর্ক থাকে, ক্লাব অফিসিয়াল যারা থাকেন তাদের একটা সম্পর্ক থাকে, আলটিমেটলি মাঠে গিয়ে 11 জন ফুটবলার খেলেন, যাদের জয় আর পরাজয়ের ওপরে এইরকম মানুষদের হয়তো পুরো সপ্তাহটা নির্ভর করে। এই ছিল আমার এই সপ্তাহের পাঁচমিশালি। হয়তো অনেক কিছু নিয়েই কথা বলার সুযোগ ছিল, তবে আমার কাছে মনে হয়েছে এই পয়েন্টগুলোকে নিয়ে কথা না বললেই নয়। আপনি নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে কী কী মিস করে গেলাম আমরা এই সপ্তাহে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.